Bismillahir Rahmanir Rahim. My dear students of honors, part 3, how are you doing? Hope you people are in a perfect mood to receive my class. In my today's class, I will start Robert Browning, that is the poetry written by Robert Browning, and Robert Browning is a poet of the Victorian period. And in my today's class, I will speak both in Bengali and in English in order to facilitate your understanding. And initially, I will tell about the Victorian age, and afterward, I will tell about the life and works of Robert Browning, and finally, I will tell about dramatic monologue, in which is the genre followed by Robert Browning. And let me first tell you something about the Victorian period. তো ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটিকে আমরা কুইন ভিক্টোরিয়ার সময়কাল বলে থাকি। তো কুইন ভিক্টোরিয়া ইংল্যান্ডের সিংহাসনে বসেছেন 1837 সালে এবং তার রাজত্বের বিস্তারকাল ছিল 1901 সাল পর্যন্ত। কিন্তু সত্যিকার অর্থে 1832 সালে রোমান্টিক এইজের সমাপ্তির সঙ্গে সঙ্গেই ভিক্টোরিয়ান যে যুগ, সেই যুগের বৈশিষ্ট্যগুলো শুরু হয়ে যায়। তো ভিক্টোরীয় যুগের ব্যাপ্তিকাল হলো 1837 থেকে 1901 সাল পর্যন্ত। তো এই সালে এই যুগের মধ্যে আমরা আরও দুটি যুগের প্রভাব লক্ষ্য করি, আরও দুটি যুগকে এই যুগের মধ্যে আমরা ঢুকিয়ে দিই। যেমন 1848 থেকে 60 পর্যন্ত এই সময়টাকে বলা হয় এইজ অফ দি প্রি রাফায়েলাইটস। দিকে ভিক্টোরীয় যুগের শেষের দিকের অংশটাকে আমরা এইজ অফ ইস্থেটিসিজম বলে থাকি, 1880 থেকে 1901 সাল পর্যন্ত। তো ভিক্টোরীয় যুগের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা হলো, আমরা দেখতে পাই 3টি রিফরমেশন অ্যাক্ট হয়, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, যার মাধ্যমে পুরুষরা ভোটাধিকার লাভ করে এবং সমাজে সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে। এবং আমরা দেখতে পাই 1833 সালে দাসদের মুক্ত ঘোষণা করা হয় এবং 1840 সালে চেমনি সুইপস অ্যাক্ট হয় এবং ফ্যাক্টরি অ্যাক্ট হয় 1833 সালে, যার মাধ্যমে শিশুশ্রমকে নিষিদ্ধ করা হয়। এবং আমরা দেখতে পাই রেলওয়েকে মেকানিক করা হয়, যান্ত্রিকীকরণ করা হয় এবং যন্ত্রচালিত রেলওয়ের উদ্ভব ঘটে। এবং আমরা দেখতে পাই এই সময় মহিলাদের উল্লেখযোগ্য উন্নতি ঘটে। এবং আমরা দেখতে পাই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে এই সময় শিল্প কলকারখানা এগুলোর বিস্তার লাভ করে। এবং এই সময়ে আমরা চার্লস ডারউইনের থিওরি অফ এভলিউশন, যে বিবর্তনবাদের যে থিওরি তত্ত্ব, সেটার বিস্তার দেখতে পাই এবং কমিউনিজমের তত্ত্ব আমরা দেখতে পাই। তো এই যুগের ভিক্টোরীয় যুগের যে উল্লেখযোগ্য যে সমস্ত লেখক আছেন, তাদের মধ্যে আমরা চার্লস রবার্ট ডারউইনকে দেখি, জন স্টুয়ার্ট মিলকে দেখি, আমরা দেখতে পাই আলফ্রেড লর্ড টেনিসনকে, এডওয়ার্ড ফিটজারাল্ডকে দেখতে পাই, চার্লস ডিকেন্সকে দেখতে পাই, রবার্ট ব্রাউনিংকে দেখতে পাই, শার্লোট ব্রন্টি এবং এমিলি ব্রন্টিকে দেখতে পাই, কার্ল মার্ক্সকে দেখতে পাই, জর্জ এলিয়ট, হারম্যান মেলভিল, ম্যাথিউ আর্নল্ড, মার্ক টওয়েন এবং টমাস হার্ডিকে আমরা দেখতে পাই। এবং পাশাপাশি আমরা ফ্রেডরিক নিটশে, অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শো এবং রুডিয়ার্ড কিপলিং এবং জর্জ রবার্ট গিসিংকে দেখতে পাই। তো ভিক্টোরীয় যুগের কিছু বৈশিষ্ট্য যদি আমি বলি, সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা রোমান্টিক যুগে যে ইউটোপিয়ানিজম দেখি, সেখান থেকে একটু শিফট ঘটে, সেটা একটু টার্নিং ঘটে ইউটিলিটারিয়ানিজম। আমরা দেখতে পাই ইউটোপিয়া। আমরা দেখি কল্পনা রাজ্যে বসবাস করার যে বিষয়টা, কল্পনায় সুখ খোঁজা, সেখান থেকে উপযোগবাদ বা ইউটিলিটারিয়ানিজমের দিকে আমরা শিফট লক্ষ্য করি। এবং রোমান্টিক ইমাজিনেশন থেকে আমরা রিয়ালিটির দিকে একটা শিফট দেখতে পাই, কল্পনা থেকে বাস্তবের দিকে একটা পরিবর্তন ঘটা। এবং আমরা রোমান্টিক যে কমন ম্যান থেকে আমরা সাহিত্যটা মূলত মধ্যম শ্রেণীর দিকে ঝুঁকতে দেখতে পাই আমরা। তো আমরা এই সময়ে ভিক্টোরীয় যুগে নেচারের প্রতি যে কবিদের যে অ্যাটিটিউড বা মনোভাব, আমরা রোমান্টিক যুগে দেখতে পেয়েছি কবিরা মূলত রোমান্টিক লেখকেরা কাইন্ড এবং হারমোনিয়াস ছিলেন। তো অন দ্য আদার হ্যান্ড ভিক্টোরিয়ানসরা তারা কিছুটা হার্শ এবং ক্রুয়েল, কিছুটা নির্মম এবং কর্কশ ছিলেন। তো আমরা ভিক্টোরীয় যুগে মরালিটি এবং রিলিজিয়নের
খুব শক্তিশালী প্রভাব লক্ষ্য করি আমরা লেখা কাব্য এবং রচনায়, কবিতা এবং উপন্যাসে, এবং এখানে আমরা একটা কম্প্রোমাইজ লক্ষ্য করি। রিলিজিয়ন এবং সায়েন্সের মধ্যে আমরা দেখতে পাই একটা কনফ্লিক্ট হয়। তো আমরা তো ভিক্টোরীয় যুগ মূলত কম্প্রোমাইজ এবং কনস্ট্রাকশনকে ইনকারেজ করে। তো আমরা এছাড়া ভিক্টোরীয় যুগে আমরা দেখতে পাই ম্যাটেরিয়ালিজম এবং মিস্টিসিজম, রিজন ইমোশন, রিলিজিয়ন সায়েন্স, ফেথ এবং ডাউট। তো এগুলোর ডুয়ালিজম বা দ্বিতত্ত্ব, এগুলোর অবস্থান আমরা সাহিত্যে দেখতে পাই। এবং ড্রামাটিক মনোলগ এবং এলিজি হলো পপুলার পোয়েটিক ফর্ম এই ভিক্টোরীয় যুগে। এছাড়া আমরা দেখতে পাই যে ভিক্টোরীয় যুগে উপন্যাস খুব ডোমিনেটিং একটা লিটারেরি ফর্ম হিসেবে আত্মপ্রকাশ ঘটে, এবং এই সময় আমরা কিছু মহিলা উপন্যাসিক দেখতে পাই যাদের রচনায় আমরা দেখতে পাই ফ্যামিনিজম, নারীবাদ কিছুটা প্রাধান্য বিস্তার করে। তো নাও I will tell you the life and works of Robert Browning, and I will speak in English. Robert Browning was born on May 7, 1812 in Camberwell, near London. He had little of formal education, but learned a great deal in his father's rich library, which had famous works on history, biography, and anecdote. He was deeply influenced by his vast reading. By 17 years of age, he had decided to take up poetry as his career. He was also greatly influenced by Shelley's ideas. He was interested in studying music and paintings. In 1838, he sailed for Trieste on his way for Venice. On his first visit to Italy, which he learned to love so much. In 1844, Browning noticed a compliment to him in a poem by Elizabeth Barrett, who was a poetess of delicate health. Correspondence and visits followed. In 1846, they were secretly married, for Elizabeth's father would not give agreement to the marriage between the two. Elizabeth's health improved a great deal when they left England and settled in Florence in Italy. Here their only child, Robert Barrett Browning, was born in 1849. Browning found deep emotional satisfaction in his marriage with Elizabeth, as reflected in some of his personal love lyrics, such as Prospice, One Word More, and By the Fireside. After his wife's death in 1861, Browning returned to England to edit her unpublished poems. He now became a highly popular figure in London society. He was honored by Oxford with a fellowship, while Cambridge gave him an honorary degree. Browning died on December 12, 1889 in Venice, and was buried in Westminster Abbey. And Robert Browning tried his pen on poems, plays, and translation, and some of the notable poems and publishing year are Pauline 1833, Paracelsus 1837, Sordello 1840, Dramatic Lyrics 1842, Dramatic Romances and Lyrics, Christmas Eve and Easter Day 1850, Man and Women 1855, Dramatis Persona 1864, The Ring and the Book 1868 and 1869 in 4 volumes, and others. Some of his notable plays are Strafford 1837, Pippa Passes 1841, King Victor and King Charles 1842, The Return of the Druses 1843, and a translation. His translation work is The Agamemnon of Aeschylus 1877. And now you know that Robert Browning, he
He was a master of dramatic monologue and dramatic monologue is is a form of writing, and dramatic monologue is a kind of lyric poem. And you know that poetry are of two types, that is subjective poetry and objective poetry. And subjective poetry is mainly called lyric, and the lyric comprises elegy, sonnet, ode, dramatic monologue, hymn, and epithala neo. And Robert Browning, in most of his poems, as he followed dramatic monologue, or he was a master of dramatic monologue, as his poems are written in dramatic monologue. I will tell you about dramatic monologue, and this part will be in Bengali. And in Bengali, dramatic monologue নাটকীয় একক ভাষণের কবিতা। কবি রবার্ট ব্রাউনিং এই জাতীয় কাব্যকর্মের শ্রেষ্ঠ শিল্পী রূপে সর্বজন স্বীকৃত। তো রবার্ট ব্রাউনিং ড্রামাটিক মনোলগ বা নাটকীয় একক ভাষণের কবিতা, এই কর্মকে তিনি সর্বোচ্চ রূপ দান করেন। তিনি তার মাই লাস্ট ডাচেস, দ্য বিশপ অর্ডার্স হিজ টুম, ইন্ডিয়া ডেল শার্টো, পিপ্পা প্যাসেস, লাস্ট রাইডার টুগেদার এবং অনেক কবিতায় তিনি ড্রামাটিক মনোলগ যে কাব্যকর্ম, তো ড্রামাটিক মনোলগ এই রূপটির অনুসরণ করেন। তো ড্রামাটিক মনোলগের প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো, 1 নম্বর, গোটা কবিতা জুড়ে একটি ব্যক্তি কথা বলেন, কিন্তু তিনি কবি নন। একটি নাটকীয় পরিস্থিতিতে এই একক ভাষণ উচ্চারিত হয়। 2 নম্বর, নিজের প্রতি উচ্চারিত কোনো স্বগতোক্তি নয়, কথা বলা হয় এক বা একাধিক ব্যক্তিকে উদ্দেশ্য করে, যাদের উপস্থিতি স্পষ্ট বোঝা যায়। তারা সাধারণত নীরব থাকে, মাঝে মাঝে হয়তো কথাও বলে এবং সেটা হয়তো বোঝাও যায়, কিন্তু তাদের উক্তি শ্রুতিগোচর হয় না, অনেকটা টেলিফোনের একদিকের সংলাপ শোনার মতো। 3 নম্বর, ভাষণটি এমনভাবে নির্মিত হয় যেন তার মধ্য দিয়ে কথকের চরিত্রের বিভিন্ন দিক উজ্জ্বলভাবে আলোকিত হয়। তো ব্রাউনিং ছাড়াও আমরা দেখতে পাই ভিক্টর হিউগো, টেনিসন, তিনি ইউলিসিস কবিতায় তিনি ড্রামাটিক মনোলগ অনুসরণ করেন, এবং আমরা আধুনিক যুগে রবার্ট ফ্রস্ট, এজরা পাউন্ড এবং রবার্ট লাওয়েল এই সমস্ত কবিদের ড্রামাটিক মনোলগে লিখতে দেখি। এবং টি.এস. এলিয়টের বিখ্যাত কবিতা দ্য লাভ সং অফ জে. আলফ্রেড প্রুফ্রক, এটি ড্রামাটিক মনোলগ রূপে বহুল পরিচিত। তো এখন আমি ইংরেজিতে খুব সংক্ষেপে ড্রামাটিক মনোলগের ডেফিনিশনটা বলবো। ড্রামাটিক monologue is a kind of lyric poem in which a single speaker expresses his thoughts and feelings to a silent listener, and we see that the single speaker speaks throughout the poem on some specific issues. The speaker speaks to someone who remains silent throughout the poem. The listener's presence is revealed through the speaker's comment. It concentrates on the speaker and reveals his character and mindset. It begins dramatically and takes several abrupt turns in the course of its progress. It is not a dramatic technique, and therefore it is not used in the drama. It is a form of lyric poem. So my dear students, in our next class, I will discuss about the characteristics of Browning's poetry, and after then wish you all the very best. Thank you very much.